এবারের পুজোয় সবচেয়ে বেশি আলোচনা ছিল আলিয়া ভাটের সেই জলপাই রঙের জামদানি। এবং যেহেতু জামদানি নিয়ে অনেক কথা হয়েছে, সোনম কাপুরও জামদানি পরেছেন এবং সে নিয়েও আলোচনা কম হয়নি। এই প্রসঙ্গে অবশ্য বলতেই হয় যে দিল্লিতে বাংলাদেশের যে এক্সিবিশনটা হয়েছে, মানে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে, সেটাও একটা বিষয় যে অতএব বলা যেতে পারে সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথম সপ্তাহ জুড়েই জামদানি ছিল আলোচনায়। সেই প্রসঙ্গের রেশ টেনে আমি জামদানি নিয়ে কিছু কথা বলতে চাই। এবং এই পর্বের যে বইটা নিয়ে কথা বলবো সেখানে জামদানি প্রসঙ্গই আছে। মানে বইটা দেখে আমার মানে মনেই হয়েছে যে এটা নিয়ে কথা বলা যেতে পারে। হ্যাঁ, হয়তো অনেক পরে কথা বলছি, কারণ বইটা প্রকাশ হয়েছে 2012 সালে। আর বইটার প্রকাশক বলি বা হ্যাঁ, প্রকাশকই বটে, ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল। এই ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল সারা বিশ্বের ক্রাফটসম্যানদের একটা অর্গানাইজেশন বা আমব্রেলা বলতে পারি। এর 5টা মহাদেশে 5টা শাখা আছে। সেই শাখার একটা শাখার সাথে, মানে এশিয়া প্যাসিফিকের শাখার সাথে আমরা জড়িত, মানে বাংলাদেশ জড়িত। এবং আমি সেই ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল অফ বাংলাদেশের একজন সদস্য এবং আমি একাধিকবার এর সাধারণ সম্পাদক ছিলাম। যা হোক, বইটা নিয়ে কথা বলি। 7 থেকে 10 অক্টোবর 2012 চেন্নাইতে ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিলের জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছিল এবং সেই উপলক্ষে এই বইটা করা হয়। বইটার নাম কাইভালাম। এই বইটা আমি পেয়েছি কয়েকদিন আগে একটা পুরনো বইয়ের অনলাইন শপ থেকে। এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে ফিউচার ইজ হ্যান্ডমেড। এটা খুব সত্যি কথা, এটা আমরা সবসময় বলছি যে ফিউচার ইজ হ্যান্ডমেড। এই বইটা দুটো পর্বে বিভক্ত করা। লিভিং লেজেন্ডদের নিয়েই কথা হয়েছে। তো দুটো ভাগের একটা ভাগ হচ্ছে ভারতীয় কারুশিল্পী যারা আসলেই স্বনামখ্যাত, যারা আসলেই কিংবদন্তি, তাদের কথা আছে, বেশ কয়েকজনের কথা আছে। আর অন্যদিকে বা অন্য পর্ব সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের কারুশিল্পীদের এবং কারুশিল্পের কথা বলা আছে। তারাও আসলে লিভিং লেজেন্ড। তবে আমি এইখানে বাংলাদেশের কিছুই দেখিনি। এইখানে যেমন চিকেন কারির কথা আছে, আজরাকের কথা আছে, জারদোজির কথা আছে, বাস্কেটের কথা আছে। মানে এই সবগুলো কারুশিল্পী এবং তাদের কারুশিল্পের কথা আছে এবং বিস্তারিতই আছে, 3 পৃষ্ঠা কম না। তো এইখানে আমার চোখ যেখানে আটকেছে সেটা খুব ইন্টারেস্টিং। সেখানে জামদানির একটা অংশ আছে বা একটা চ্যাপ্টার আছে জামদানি নিয়ে। এবং সেই জামদানিতে সেখানে লেখা হয়েছে দুজনের কথা। তাদেরকে তারা লিভিং লেজেন্ড বলছে, জ্যোতিষ অ্যান্ড রাজীব দেবনাথ, কালনা, ওয়েস্ট বেঙ্গল। কালনা হচ্ছে পূর্ব বর্ধমান। আসলে ভারত যে 2-3টে জায়গা, 2-3টা পকেটকে জামদানির জায়গা বলে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তার প্রথম তো হচ্ছে অন্ধ্রপ্রদেশের উপ্পাডা জামদানি নিয়ে তারা একটা করেছে। এরপরে আরও যে দুটো জায়গা পশ্চিমবাংলার, একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে ফুলিয়া। এই দুটো জায়গাতেই আমাদের টাঙ্গাইল থেকে যাওয়া তাঁতিরা বা বয়নশিল্পীরা সেখানে কাপড় বুনে থাকেন। তবে তারা জামদানি বোনেন না, তারা জীবনে কোনো দিন জামদানি বোনেননি। আর এইখানে যে ছবি আছে, সেই এখানে বলা হচ্ছে দুজনের নাম, কালনা ওয়েস্ট বেঙ্গল এবং জামদানি উইভার্স। তারা জামদানি উইভার্স, কিন্তু ইন্টারেস্টিংলি এখানে তাদের কোনো ছবি নেই। ওই জামদানি উইভার যে দুজন, তাদের কোনো ছবি নেই, কিন্তু এখানে দুটো ছবি আছে। এবং যে দুজন বয়নশিল্পীর কথা বলা হচ্ছে তার মধ্যে রাজীব যিনি, রাজীবের আবার একটা কোট এখানে আছে বা তার কথা আছে 4-5 লাইনের। তারপরে রাজীব এবং তাদের কথা এবং কিভাবে তারা এই জামদানি করেছেন না করেছেন। তবে একটা কথা তারা অন্তত এখানে স্বীকার করেছেন যে জামদানি হ্যাজ ইট রুটস ইন ঢাকা, বাংলাদেশ। ইট ইজ আ হ্যান্ড ওভেন ফাইন কটন ফ্যাব্রিক deftly embellished with intricate motifs that are expertly woven into the fabric. In the old days, you could find 20,000 to 30,000 weavers here in Kalna. এই যে কথাগুলো এখানে লেখা হয়েছে, এই কালনার এইখানে তারা জীবনে কোনো দিন জামদানি বোনেনি। হ্যাঁ, টাঙ্গাইল থেকে যাওয়া যেসব কারুশিল্পী বা বয়নশিল্পী বলি, তারা আসলে গিয়ে ওইখানে কাপড় বুনছেন। আমরা যেটা বারবার বলি সেটা হচ্ছে যে টাঙ্গাইল জামদানি বলে একটা জিনিস বোনা হতো। টাঙ্গাইলে একসময় পিটলুমে বোনা হতো। সেই পিটলুমের সাথে আমাদের জামদানির পিটলুম এক না। আর পিটলুমে কাপড় তো বুনলে সেটা হাতেই ফুল করা যায়, তারা সেটা করেছেন। কিন্তু এই বইতে ইন্টারেস্টিংলি জামদানি মোটিভগুলো আছে যেগুলো আমাদের জামদানি মোটিভগুলোর সাথে মেলে। আর যে দুজন বয়নশিল্পী বুনছেন, যাদের ছবি দেয়া হয়েছে, সেই দুজন বাংলাদেশের, একজন আব্দুল হাই আর একজন ঝর্ণা বেগম।
যার বার্থ সার্টিফিকেটে জর্না লেখা আছে, তার বাবার নাম হচ্ছে আব্দুল খালেক। এদের দুজনের ছবি দিয়েছে, কিন্তু জ্যোতিষ এবং রাজীবের কোনো ছবি এইখানে নাই। এই বইতে আমি সেটা দেখছি না। এবং আমি খোঁজ নিয়েছি, তাদের আসলে বাড়ি হচ্ছে রূপগঞ্জের তারাবোতে। এখন এই দুইজনের একজনও আর জামদানি বোনেন না, তবে 2012 সালে বা ওই সময়ে তারা পূর্ব বর্ধমানে গিয়ে জামদানি বুনেছেন এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি যে তাদের নিয়ে যাওয়া হয়েছিল জামদানি তাদের কাছ থেকে শেখার জন্য। তারা সেখানে শিখিয়ে এসেছে, যদিও তারা যেটা শিখিয়ে এসেছে পরবর্তীতে তো ওদের জামদানি আমরা দেখি সেই মানে আমি জামদানি বলতে রাজি না, ওরা যে কাপড়টা বোনে ওদের পিটলুমে, সেই কাপড় কোনো মতেই আমাদের জামদানির সাথে সাযুজ্যপূর্ণ নয় বা এক নয়, তারা সেটা পারে না, তারা তাদের মতন করে কাপড় বুনে থাকে। তবে আমার প্রশ্ন অন্য জায়গায়, যে এই দুজন যে গেল, তাদেরকে কারা নিয়ে গেল, কিভাবে গেল, আমাদের সংশ্লিষ্ট দপ্তর কিংবা অধিদপ্তরের মাধ্যমে কি তারা গেল নাকি গেল না, মানে তারা কি তাঁত বোর্ডকে আসলে অ্যাপ্রোচ করেছিল কিনা সেই সময়, কিংবা আমাদের কোনো মন্ত্রণালয়কে অ্যাপ্রোচ করেছিল কিনা যে এই দুইজনকে তারা নিয়ে যাবে, নাকি তারা সরাসরি যোগাযোগ করে তাদেরকে নিয়ে গিয়েছে, মানে এগুলো খুবই একটা মানে ধোঁয়াটে বিষয়। আর 13 বছর পরে এসে আসলে এই খোঁজ করাও মুশকিল। কিন্তু আমরা আসলে প্রতি পদে যে হোঁচট খাচ্ছি সেইটা আমার কাছে খুবই আশঙ্কার বিষয় মনে হয়। কারণ যেভাবে কোমর বেঁধে লাগা হয়েছে, তাতে আসলে বাংলাদেশের জামদানি কে নিয়ে আমি খুবই আতঙ্কিত এবং আশঙ্কিত। এই সপ্তাহে এইটা নিয়ে আলোচনা করলাম। আমার কাছে এই জিনিসটা মানে হঠাৎই পেয়ে যাওয়ায় আমার জন্য সুবিধাও হলো। আসলে জামদানির রেশ থাকতে থাকতে এইটা নিয়ে কথা বলতে আমরা পারলাম। তবে বারবার যেটা বলি সেটা হচ্ছে যে আমরা জামদানিকে জামদানিই বলি, অথবা পশ্চিমবাংলার লোকরা ঢাকাই বলে। কোনো মতোই এটা ঢাকাই জামদানি না, এটা জামদানি। কারণ এই জামদানির একটা ঐতিহ্য, এই জামদানির একটা ধারাবাহিকতা, এই জামদানির একটা হেরিটেজ আছে, যেটা একান্তই বাংলাদেশের।